আসসালামু আলাইকুম। আমি নোমান সিদ্দিকী, তোমাদের সকলকে স্বাগত জানাই কিংডম অফ বেসিক ইউটিউব চ্যানেলে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে 16.2 এর পরিমিতি। কেমন? পরিমিতি 16.2 এর লেকচার 7। তো আজকে ইচ্ছা আছে ক্লাস শেষে ক্লাস এটার মাধ্যমেই চ্যাপ্টারটা শেষ করার। দেখি মহান আল্লাহ আমাদের সাথে কতটুকু সহায় হন। তো তোমরা সবাই কেমন আছো বলো? তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই এবং চেষ্টা করবো আজকের ক্লাসের মধ্যেই আমরা ক্লাসটা শেষ করার জন্য। আজকের ক্লাসে হচ্ছে একটু কনসেপচুয়াল ম্যাথ আছে, ঠিক আছে? তো মাথাটা ঠান্ডা করে তোমরা ক্লাসটা বুঝবা, ঠিক আছে? প্রয়োজনে নোটসটা পরে করবা, আগে আমি অঙ্কটা কীভাবে বুঝাই এটা বুঝবা, তারপরে লিখবা, ঠিক আছে? নিজে করার চেষ্টা করবা সবগুলো ম্যাথ বাসায় একবার। যদি বেসিকটা বোঝো এবং করতে পারো তাহলে তোমার প্রশ্ন যেভাবেই দেখ, হ্যাঁ হুবহু ম্যাথ নাও আসতে পারে, ঠিক আছে? মেইন অঙ্কটার একটু ঘুরে গেড়াই দিতে পারে, উদ্দীপক আকারে দিতে পারে, প্রশ্ন চাইতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু তোমার মেইন বেসিকটা যদি ঠিক থাকে তাহলে তোমরা পারবা। তো লাস্ট দুইটা তিনটা ক্লাসে আমি বেসিক পার্টটা বারবার করে দেখাই দিছি। আশা করি তোমরা সেটা পারো। সো আমি আর সেদিকে যাচ্ছি না। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। তো আজকের ক্লাসের শুরুতে আমাদের যেটা আলোচনা সেটা হচ্ছে উদাহরণ 14। তো উদাহরণ 14 নাম্বার প্রশ্নটা একটু পড়ি আমরা, কেমন কী লিখছে এখানে। যেটা লিখছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য 91 সেন্টিমিটার ও 51 সেন্টিমিটার এবং অপর বাহু দুটির দৈর্ঘ্য 37 সেন্টিমিটার ও 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো, ঠিক আছে? তো কিছু বুঝো আর না বুঝো, তুমি তো ট্রাপিজিয়াম আঁকতে পারো নাকি? তো চলো আমরা আগে ট্রাপিজিয়ামটা এঁকে ফেলি, ঠিক আছে? তো চলো, ট্রাপিজিয়ামটা দেখতে কেমন? এমন ট্রাপিজিয়াম দেখতে আমরা জানি, লাস্ট ক্লাসগুলোতে আমরা দেখছি বিষয়টা। তো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 91 এবং 51 দিচ্ছে, কেমন? তো দেখো 91টা অবশ্যই বড়টা হবে, 51টা ছোটো হবে, এটা তুমি বুঝো। তো সমান্তরাল বাহু আছে একটা, এ আরও একটা, তো ছোটো কোনটা? এটা। তো এটা 51 হবে আর এটা 91 হবে, এটা তো তোমাদেরকে বোঝানোর কিছু নেই, ঠিক না? তো চলো লেখো, কী লিখবা? যে এটা হচ্ছে 51 সেন্টিমিটার, কেমন বাংলাতে লিখবা তোমরা, আর এটা ছিল 91 সেন্টিমিটার। খেয়াল করো, লিখছো? লেখার পরে কি বলছে? অপর বাহু দুইটি যথাক্রমে 37 আর 13, 37 আর 13। তো লেখো, এটা হচ্ছে 37 সেন্টিমিটার, এটা কত? 37 সেন্টিমিটার, আর এটা হচ্ছে 13 সেন্টিমিটার। ওকে, এখন আমার কাছে কী চাইছে? বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করো। এখন আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কী জানি বলো তো? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কার যোগফল? সমান্তরাল, ঠিক আছে? ধরো আমি এটা কথার কথা লিখলাম, যেটা যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। এটা কি? সামান্তরিক, ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। সমান্তরাল বাহুকে এখানে এডি প্লাস বিসি, ইন্টু কি? উচ্চতা আঁকছি না? তো উচ্চতাটা আঁকো, এই যে উচ্চতাটা আঁকলাম, ঠিক আছে? কত পাইছি আমি? এইচ। উচ্চতা কত? এইচ দিছে, আমাকে দেয় নাই, তো আমি ধরে নিলাম উচ্চতাটা এইচ। তো লেখো এইচ। তাহলে আমি কিন্তু ক্ষেত্রফলের সূত্রটা পেয়ে গেছি। এখন আমার কাছে কার ভ্যালু দেওয়া আছে বলো তো? এডি এর ভ্যালু আছে কি না? আছে। এডি এর ভ্যালু আছে। বিসি এর ভ্যালু আছে। এ বিসি এর ভ্যালু আছে। কি নাই? এইচ এর ভ্যালুটা নাই। এইচ এর ভ্যালুটা আছে? নাই। তাহলে আমি কীভাবে এখন ক্ষেত্রফলটা বের করতে পারি? সব কিছু দিয়ে দিছি, কিন্তু ক্ষেত্রফলের সময় আমার এই উচ্চতাটা দরকার কি না? হ্যাঁ, তাহলে আমি এটা কোথা থেকে পাবো? এটা আমি পাবো? কীভাবে পাইতে পারি, ঠিক আছে? তো আমি আরও একটা উচ্চতা আঁকি, বলো তো এখানে উচ্চতা আরও একটা আঁকা যায় না? এটা আঁকছে কি না বলো? হ্যাঁ আঁকলাম। তাহলে এটাও তো এইচ নাকি? এটাও এইচ, ঠিক আছে? কোনো দ্বিমত আছে তোমাদের? না, দ্বিমত থাকার কথাই আসে না এখানে। তো এখন চলো আমরা কী করতে পারি অঙ্কটা। খেয়াল করো, আমার ভ্যালু কার দরকার? এইচের ভ্যালুটা দরকার, কারণ এডি এর ভ্যালু আর বিসের ভ্যালু আমাকে দিয়ে দিছি। এই দুইটার ভ্যালু আপাতত লাগতেছে না, তবে অঙ্কের ক্ষেত্রে অবশ্যই দরকার আছে, ঠিক আছে? এখন কেউ যদি 13টা এখানে, তো 37টা এখানে, তো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই, ঠিক আছে? কেউ 37টা একটু এরকম লম্বা করি 100, এটা একটু ছোটো করি 100, এটা 13 দেখে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। প্রতীকী অর্থে তুমি আঁকতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে টেনশনের কিছু নেই। এখন আমার যেটা দরকার, এইচের ভ্যালুটা আমার দরকার। আমি এইচটা কীভাবে আনতে পারি? দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা? হয়েছে। তাহলে এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমি পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী লিখতে পারি? এ বি স্কোয়ার সমান সমান, এখানে একটা বিন্দু দিই, যে লম্বটা যে আঁকছি, লম্বর একটা নাম দাও, কী দিবা? এটা ই দাও, এটা এফ দাও, ঠিক আছে? তো দিলে আমার কী হয় বলো তো? এখানে একটা ছোটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, এটা হচ্ছে তার কি? সমকোণ। তাহলে এ অতিভুজ এ বি স্কোয়ার সমান সমান কী লিখতে পারি বলো? এ স্কোয়ার মানে এইচ স্কোয়ার প্লাস বিই স্কোয়ার লিখতে পারি কি না? পারি। এখন কথা হচ্ছে, আমার টোটালটার ভ্যালু দিয়ে দিছে, আমার কি বি এর ভ্যালু দিছে না? তাহলে আমি কীভাবে করবো? আমার তো এইচের ভ্যালুটা দরকার, কিন্তু আমার সমীকরণে কিন্তু চলে আসছে যে এইচ স্কোয়ার প্লাস বিই স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার লিখতেই পারি আমি, ঠিক আছে? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার। তো এখান থেকে এইচের ভ্যালুটা আমি বের করবো, ঠিক আছে, কিন্তু আমার বি এর ভ্যালু তো দেওয়া নাই, তাহলে আমি এখানে বি এর ভ্যালুটা দরকার একটা। আবার এখানে একটা সমকোণী ত্রিভুজ হয় কি না? হয়।
হলে আবার এখানে একটা পিথাগোরাস করবো, করার পরে দেখবা দুইটা সমীকরণ আসছে, দুইটা সমীকরণ সমাধান করার পরে আমি এইচের ভ্যালুটা পাবা, যখনই আমি এইচের ভ্যালুটা পাবো তখন আমার অঙ্কটা হয়ে যাবে। অঙ্কটার মেন রোডম্যাপ বুঝছো? বুঝছো আশা করি। তো চলো আজকে আমরা শুরু করি আমাদের অঙ্কটা। তো চলো অঙ্কটা আমরা এখন কী করতে পারি, আমার মেন যে কাজটা হচ্ছে আমি ওই সমকোণী ত্রিভুজের মধ্যে করে আমি এইচের ভ্যালুটা নিয়ে আসতে হবে, কারণ বাকি দুইটা ভ্যালু আমার দিয়ে দিছে, ঠিক আছে? তো চলো আমরা অঙ্কটা শুরু করি বিসমিল্লাহ বলে। তো লেখো যে কী লিখবা বলো, যে ধরি এ বি সি ডি সামান্তরিকের, লেখাগুলো লিখতে হবে, হ্যাঁ তোমরা পারবা, লিখতে লিখতে অভ্যস্ত হয়ে গেছে আশা করি এতদিনে। এ বি সি ডি সামান্তরিকের সমান্তরাল বাহুদ্বয় এডি যথাক্রমে এডি তারপরে হচ্ছে এডি সমান কত বলো, 51 সেন্টিমিটার, ঠিক আছে? তারপরে যথাক্রমে এডি সমান 51 সেন্টিমিটার, আরেকটা হচ্ছে বিসি সমান 91 সেন্টিমিটার, ঠিক আছে? লিখছো? তো লেখার পর কী লিখবা, এবং উচ্চতাটা কি লিখবা, উচ্চতা উচ্চতা সমান কি সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমার কিন্তু এইচের ভ্যালুটা এখানে দরকার। আচ্ছা, এখন একটা কথা তোমাদেরকে বলি, সেটা কি লিখবা, ধরবাটা কি শুনো, আমি এ আর ডি থেকে দুইটা লম্ব আঁকছি। কার লম্ব এটা? সমান্তরাল বাহুদ্বয়ের লম্ব দূরত্বটা আঁকছি। ক্ষেত্র বিশেষে কিন্তু এটা উচ্চতাও, হ্যাঁ, যেটা আমরা বলি যে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে হাফ ইন্টু তোমার সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণ কি উচ্চতা। তো ওই হিসাবে যদি আমি করি, তুমি একটু খেয়াল করো ঠান্ডা মাথায়, আমি যদি দুইটা লম্ব আঁকি, একটা কাহিনী কিন্তু এখানে হয়েছে। কী হয়েছে? এখানে একটা আয়তক্ষেত্র উৎপন্ন হয়েছে, দেখো তো হয়েছে কি না বলো, এটা একটা আয়তক্ষেত্র হয়েছে না? তো এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এটা যদি এইচ হয়, এটাও যদি এইচ হয়, তাইলে আয়তক্ষেত্রের এক জোড়া বাহু সমান্তরাল হয়েছে কি না হয়েছে, সমান হয়েছে কি না হয়েছে। আরও একটা বাহু তো সমান হবে, কীরকম? এই পুরাটার ভ্যালু হচ্ছে 91, কত? 91। কিন্তু এখানে কাহিনী হচ্ছে, এটা যদি 51 হয়, এতটুকু পরিমাপ কি 51 না? কেন এটা হবে? কারণ এটা কি, এটা আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল, আর এটা এইচ হলে এটাও এইচ, এটা যদি 51 হয়, এটা 51 হতে বাধ্য। কথাটা ক্লিয়ারলি বুঝছো কি না? তাহলে আমি কি বলতে পারি না এই যে ই এফ এতটুকু জায়গা, এটা 51 বলা যায়? এখন তো এটা কথা তো সেটা না, আমি তো এখানে লম্ব আঁকছি না, তাই এই কথাটা আমার এখানে লিখতে হবে না যে এ ও ডি হতে এ ই ও ডি এফ লম্ব আঁকি, এই কথাটা লিখতে হবে কি না? তো লেখো যে এ ও, এখন এ ও ডি হতে যথাক্রমে এ ই ও ডিএফ লম্ব আঁকি। কথাটা ক্লিয়ারলি বুঝছো? আঁকছি। আঁকার ফলে এখন কী হয়েছে বলো, এটা আঁকার ফলে সুতরাং কী লিখতে পারো, সুতরাং এ ই ডিএফ এই যে এ ই এফ ডি অথবা এ ডি এফ ই একটা লিখতেই হবে। তো লেখো সুতরাং এ ই এফ ডি একটি আয়ত, লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, যেখানে এগুলোর নিজ ভাষা লিখবে, কোনো ধরা বাধা নাই। আমার লেখা একরকম হয়েছে, তোমারটা আরেক রকম হবে, এটা কোনো ফ্যাক্ট না। এডি এ ডি সমান ই এফ সমান 51 সেন্টিমিটার, ঠিক আছে? এই যে এডির ভ্যালু এখানে 51 লিখছো, ওই 51টা এখানে সমান দেখাই দিছি, ঠিক আছে না? আচ্ছা, এরপর আরেকটা কী হয়েছে বলো, আরেকটা হচ্ছে ই, একটা লিখছি আমি এডি সমান ইএফ সমান 51, আরেকটা কি লিখবো, ই সমান ডিএফ, লেখো ই সমান ডিএফ সমান এইচ সেন্টিমিটার, ঠিক আছে? এখন তোমাদের প্রশ্ন আসতে পারে আমি এই কাজটা কেন করছি। দেখো, আমি তোমাদেরকে বলছিলাম আমি এখানে একটা পিথাগোরাস করব, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে। তো হইলে কথার কথা আমি এইচের ভ্যালুটা এখানে ধরে নিলাম, আমার এটা দরকার, এখানে 37 তো দেওয়া আছে, এটা ধরে নিলাম, কিন্তু এই বিইটা কোত্থেকে আনবো?
আবার সেম ক্ষেত্রে এখানেও এইচ আছে, এখানেও 13 আছে, কিন্তু এই সিএফটা কোত্থেকে আনবো, প্রশ্ন হচ্ছে এটা। তা আমি এই বিকে যদি ধরে নিই এক্স, এটা কত ধরে নিলাম এক্স, আর এতটুকুর ভ্যালু কত 51, এই যে মাত্র দেখাইছি, ঠিক আছে। তাহলে এতটুকুর ভ্যালুটা কত হবে বলো তো, এ টোটাল 91 থেকে এটার ভ্যালুটা হবে টোটাল 91 থেকে এ 51 বাদ আবার এক্স বাদ, আবার এক্স বাদ দিলে কী থাকবে, আমার এতটুকুর ভ্যালু থাকবে। তাহলে আমি এই খণ্ডেরও ভ্যালু পেলাম, এই খণ্ডেরও ভ্যালু পেলাম, এই খণ্ডেরও ভ্যালু পেলাম। কী লাভ হলো, এই যে সমকোণী ত্রিভুজ হলো, তখন আমার এটার ভ্যালু তিনটা যদি আমি করি একটা সমীকরণ পাবো। আবার এই তিনটা যদি একটা সমীকরণ করি তাহলে একটা সমীকরণ পাবো। সমীকরণ পাইলে আমার লাভ হবে কি, সমীকরণ পাবো দুইটা, কয়টা পাবো দুইটা, তো দুইটা সমীকরণ সমাধান করলে দুইটা অজানা রাশি পাবো। আর আমার দুইটা অজানা রাশি আছে, একটা এইচ আর একটা এ বিই, আর একটা হচ্ছে সিএফ আর একটা হচ্ছে এই এইচ। ঠিক আছে, তোমরা অঙ্কটা করো, আমি আবার রিকিপ করবো। এখন আমার কাজটা কী হবে বলো, এখন আমি যেটা লিখবো যে ধরি বি সমান এক্স, এটা আমি ধরে নিলাম, এটা ধরে নিব কত এক্স, আর এতটুকু ভ্যালু কত, এই যে এতটুকু ভ্যালু হচ্ছে, এটা যদি 51 হয় এটাও 51। তাহলে আমার প্রশ্ন হচ্ছে সিএফ সমান কত হবে, তখন তুমি সিএফ সমান কী লিখতে পারবা বলো তো, 91 বিয়োগ কত, 91 বিয়োগ এ 51, ঠিক আছে, 91 বিয়োগ এ 51 আর এই এক্স, এতটুকুকে এক্স ধরবো, ঠিক আছে। তারপরে আবার এটার ভ্যালু পেয়ে যাবো। তারপর কী করবো, এ একটা সমকোণী ত্রিভুজ পিথাগোরাস করবো, এ আর একটা সমকোণী ত্রিভুজে পিথাগোরাস করবো, করলেই দেখবো অঙ্কটা হয়ে গেছে। এই দুইটা সমীকরণ পাবো, এই দুটো সমীকরণ সমাধান করলেই আমি অঙ্কটা করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। দেখো কী করতে পারি না, ঠান্ডা মাথায় খেয়াল করো। এখন আমি যেটা করবো যে লিখবো, ধরি 2-3 বার লেখো, কোনো সমস্যা নেই। ধরি বিই সমান, এই যে এ বিই সমান এক্স, এটা আমি ধরে নিলাম, এতটুকু আমি এক্স ধরে নিলাম। তখন আমি 91টা লিখবো না, লিখতেও পারো, তারপর না লেখাটা বেটার। আর লিখলে একটু সিস্টেম করে লিখতে পারো, এখানে একটা দাগ দিয়ে এরকম 91 দেখাই দিতে পারো, ঠিক আছে, দেখাই দিয়ে এই এতটুকুর ভ্যালু দিয়ে দিতে পারো তুমি 51, হ্যাঁ, এটা বেস্ট হবে। আর কি একটু ট্রিকি ওয়েতে কাজ করলা, সমস্যা কি। ধরি কী ধরছো তুমি বলো, বি সমান এক্স ধরছো, তো লেখো বিই সমান এক্স সেন্টিমিটার, লিখছো। আচ্ছা, সুতরাং কার ভ্যালু বের করবা, সিএফ সমান কী লিখতে পারো দেখো তো, সিএফ সমান কী লিখতে পারো, তুমি লিখতে পারো না বিসি কত, দেখো এ সিএফ সমান কী পেতে হবে, বিসি থেকে কাকা বাদ দেবা, বি এবং ইএফ এই দুটো বাদ দিলে কী পাবো, সিএফ। তো লেখো বিই মাইনাস ইএফ, দেখো তাহলে বিই মাইনাস ইএফ, বিই সিএফ সমান টোটাল ভ্যালু কত, বিসি, লেখো টোটাল ভ্যালু বিসি মাইনাস কত, বিই মাইনাস কত, ইএফ করার পর কী পেয়েছি দেখো তো, বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু হচ্ছে 91, টোটাল 91 বিয়োগ কতর ভ্যালু, বিইটা কত, এখানে দেখো তো এক্স ধরছিলাম, বি কত ধরছিলাম এক্স, বিয়োগ তারপরে ইএফ এর ভ্যালুটা কত, এখানে 51, করলে আমি কি পেলাম দেখো তো, এখন 91 থেকে 51 চলে গেলে পাবো 40 আর মাইনাস এক্স, কত পাবো 40 মাইনাস এক্স এত সেন্টিমিটার। এই ভ্যালুটা কার, এই ভ্যালুটা হচ্ছে ACF এর, কার ACF এর ভ্যালু কীভাবে বের করছে, বিসি এ টোটাল বিসি দিয়ে কী করছে, বিই এতটুকু বাদ দিছি এবং ইএফ এতটুকু বাদ দিছি, এ দুটো বাদ দিলে এই অংশটা আমি পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমার লাভ হলো কি, আমি এটার ভ্যালু জানি 40 মাইনাস এক্স এবং এটার ভ্যালু জানি এক্স, আর এটা এইচ, এটা হচ্ছে 37, এটা 13 এক্স এইচ, আর এটার ভ্যালু কত পাইছি 40 মাইনাস এক্স। দেখো তো এখানে এক্স একটা অজানা রাশি, এইচ একটা অজানা রাশি, ইকুয়েশন এখান থেকে একটা পাবো, এখান থেকে একটা পাবো, কীভাবে, পিথাগোরাস করলে দুইটা ইকুয়েশন করবো, দুইটা ইকুয়েশন থেকে দুইটা সলভ পাবো, ওই দুইটা সলভের নাম হচ্ছে একটা এইচ আর একটা এক্স, ঠিক আছে। দেখো এবার কী করতে পারি, অঙ্কটা করলে তোমরা পুরো বুঝে যাবা। এখন যেটা লিখবা সেটা হচ্ছে ত্রিভুজ, কোন ত্রিভুজ বলো, ABEA, ত্রিভুজ ABEA লিখতে পারো এটা, হ্যাঁ, ত্রিভুজ ABEA, ঠিক আছে। এটা যেহেতু বড় ম্যাথ, তুমি এখানে পিথাগোরাসের ওই সূত্রটা না লিখলেও হবে, ডিরেক্ট করতে পারবা। এবি আর ছোটোখাটো ম্যাথের ক্ষেত্রে, আর যদি এখানেও তুমি লেখো গুণা নাই লিখলে তোমারই লাভ। অতিভুজ কে, এবি স্কোয়ার সমান বিই স্কোয়ার যোগ এই স্কোয়ার, বিই যোগ বিই স্কোয়ার যোগ এই স্কোয়ার, ঠিক আছে। এবার বলো বিইর ভ্যালু কত, বিইর ভ্যালুটা কত, এক্স স্কোয়ার, লেখো এক্স স্কোয়ার, এই যে বিইর ভ্যালু, এই যে এক্স, দেখছো বিইর ভ্যালু, তারপর কার ভ্যালু এইর ভ্যালু কত, এইচ স্কোয়ার, লেখো এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান, এটা কিসের ভ্যালু পাইছো, এবি স্কোয়ার। এখন কত হচ্ছে এবি এর ভ্যালুটা কত, এই যে এবি এর ভ্যালু কত, এবি এর ভ্যালু কত 37, তো লেখো 37 স্কোয়ার,
37 স্কোয়ার। তো তুমি এখান থেকে একটা সমীকরণ পাইছো কিনা? সুতরাং এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান 37 স্কোয়ার। 37 স্কোয়ার করলে ভ্যালুটা কত আসে? ভ্যালুটা আসে 1369। লেখো এটা 1369। এটা কি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখে দাও, কারণ এটা তো সমাধানের কিছু নেই, দুইটাই অজানা রাশি, এক্সও জানি না এইচও জানি না, তো সমাধান কি দিয়ে করবো? তো যেভাবে আছে এইভাবে রাখো। এরপর আর একটা কাজ করতে হবে। কী করতে হবে? আমি সাইডে করতেছি, তোমরা নিচে করবা। পরীক্ষার খাতায় তোমরা খাতা ফ্রেশ রাখবে, এরকম করবা না, একটা নিচে নিচে করতে থাকবে, 3-4 পৃষ্ঠা লাগবে, কোনো সমস্যা নেই, সরকার দিবে। তোমাদের কি, তোমরা ফর্ম ফিল আপ করছো না, তো ওইখানে এত করার দরকার নেই। হ্যাঁ, এবার খেয়াল করো। এবার তুমি যেটা করতে পারবা সেটা হচ্ছে এই সাইডের ত্রিভুজটা কাজ করছো কোনটার? এটার। এখানে আর একটা সমকোণী ত্রিভুজ আছে কিনা? আছে। সেটা কি হবে? ত্রিভুজ সিডিএফ। দেখো ত্রিভুজ সিডিএফ, ত্রিভুজ সিডিএফ এ। সিডিএফ এ কী লিখবা বলো? সিডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, সিডি স্কোয়ার সমান সমান কী লিখবা? সিডি স্কোয়ার সমান সমান লিখবা সিএফ স্কোয়ার, সিএফ স্কোয়ার, সিএফ স্কোয়ার সমান সমান প্লাস ডিএফ স্কোয়ার, প্লাস ডিএফ স্কোয়ার। ঠিক আছে, এগুলো তোমাদেরকে শেখানোর কিছু নেই, তোমরা জানো পিথাগোরাসের সূত্রটা, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এবার বলো এখানে সিডি এর ভ্যালু কত? এই সিডি এর ভ্যালু ওরা কত দিছে? 13 না? তো 13 বসাও। সিডি এর ভ্যালু হচ্ছে 13 দিছে, বসাও। এই 13 স্কোয়ার সমান সমান সিএফ স্কোয়ার। সিএফ এর ভ্যালু কত? সিএফ, এই যে সিএফ এর ভ্যালু বের করছো 40 মাইনাস এক্স, দেখছো এখানে বের করছিলাম, তো লেখো 40 মাইনাস এক্স এত স্কোয়ার সমান সমান ডিএফ স্কোয়ার। ডিএফটা কত এখানে বলো তো? ডিএফ এইচ স্কোয়ার, এই যে ডিএফটা হচ্ছে এইচ স্কোয়ার, ডিএফ এর ভ্যালু হচ্ছে এইচ স্কোয়ার। এবার এটা সমাধান করো। 13কে যদি বর্গ করো পাবো 169। এখানে এই মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র হয়, এটা হচ্ছে 4 1600 মাইনাস 2 ইন্টু 40 ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে একটা কাহিনী হয়েছে, তোমরা ধরতে পারছো কিনা আমি জানি না। এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার পেয়ে গেছি একটা জিনিস। হ্যাঁ, তুমি দেখো তো এখানে একটা সমীকরণ পাইছি না, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 1369। তাহলে আমি এখানে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এই জায়গার মধ্যে 1369 ডিরেক্ট বসাতে পারি কি না বলো? অ্যাবসোলুটলি পারি, কোনো সমস্যা নেই, কোনো সাইড নোটের দরকার নেই, দিলে ভালো, তবে পারি কি না এর কাজটা করতে পারি। তো লেখো 1600 বিয়োগ 40 দুগুণে 80, 80 এক্স, আর এই ভ্যালুটা কত? এই 1369, সমীকরণ 1 থেকে আসছে। ঠিক আছে, এটা তোমাদের সাইড নোট দিতে পারো, কোনো সমস্যা নেই, না দিলেও এটা সারা বুঝে যাবে। হয়তো সর্বোচ্চ এখানে একটা ব্র্যাকেট দেখাই দিতে পারো, এটাই নজরে আসার জন্য। এবার কি করবা? এক পাশে নিয়ে আসো সংখ্যা সবগুলোকে, 80 এক্সটাকে এদিকে রেখে সংখ্যা সব এদিকে করো। তখন দেখো মাইনাস 80 এক্সটাকে ওইদিকে রাখলাম, রাখার পরে এদিকে 169 ছিল, মাইনাস 1600, তোমার যেমনি সুবিধা এমনি করবা। 1369 প্রথমে মাইনাস আসবে, মাইনাস আসলে কী হবে? পরবর্তীতে আমরা -1 দ্বারা গুণ করবো। আর যারা পজিটিভ মানে 80 এক্সকে এদিকে আনি 169কে ওই পাশে পার করবা, তারা ডিরেক্ট করতে পারলে আরও বেটার, কোনো সমস্যা নাই। 1600 মাইনাস 1369 সমান সমান কত আসছে? মাইনাস 2800 আসছে। কেমন? তো লেখো মাইনাস 2800, মাইনাস 80 এক্স মাইনাস 2800। ঠিক আছে, ওই পক্ষ থেকে মাইনাস চলে যায় কিনা? যায়, থাকে কি 80 এক্স ইকুয়ালস টু 2800, 2800। ঠিক আছে, তো এবার তুমি 2800কে 80 দ্বারা ভাগ করো, কত পাও? তুমি 35 পাও, 35 পাও। সুতরাং এক্স ইকুয়ালস টু 35, এক্স ইকুয়ালস টু কত? 35। এবার কী করবা বলো? এক্সের ভ্যালু পাইছি কিনা? পাইছো। তো এবার যদি তুমি এক্সের ভ্যালুটা এখানে বসাও, তুমি এইচের ভ্যালু পাবা কিনা বলো? এইচের ভ্যালু যদি পাও, তুমি সামান্তরে কি এই ইয়ের ভ্যালুটা পাবা কিনা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই সমান্তরাল বাহু দুইটার যোগফল আছে, এইচের ভ্যালুটা বসাইলে তো আমার কাজ শেষ, আমার দরকারই তো এই এইচের ভ্যালু। ঠিক আছে, কেন এত কাজ করছি আশা করি বুঝছো। তো এখানে কী লিখবা পরে? এটার নিচে লিখবা, এটার নিচে লিখবা কি? 1 হতে পাই, 1 হতে পাই, 1 হতে কী পাইছো বলো? এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 1369। এখান থেকে আমি এক্সের একটা ভ্যালু পাইছি 35, তো বসাও 35 স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান 1369। এখান থেকে তুমি লিখতে পারো এইচ স্কোয়ার সমান সমান 1369 বিয়োগ 35-এর বর্গ। ঠিক আছে, কাজগুলো করতে পারো তোমরা, একটু সাইড নোট দিয়ে রাখলাম। সুতরাং এইচের ভ্যালু যেটা পাবা √of 1369 মাইনাস 35 স্কোয়ার। ঠিক আছে, ডিরেক্ট করো, করলে কী পাবো বলো? 1369 থেকে 35-এর স্কোয়ারটা বাদ যাবে। হ্যাঁ, আমি ক্যালকুলেশনটা বলতেছি তোমাদেরকে। 1369 বিয়োগ 35 ইন্টু 35, 35 ইন্টু 35, 144 পাবো। 144। তাহলে এটার পুরো অ্যান্সারটা পাবো, যেটা এইচের ভ্যালু 12। এখন এইচের ভ্যালু কত পাইছি? 12। এখন তোমার কি দরকার বলো তো? তোমার যেটা দরকার ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। বলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তোমরা করতে পারবে কিনা? হ্যাঁ,
আমি এখানে সংক্ষেপে করতেছি, দেখো কী করবা। সুতরাং ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, এগুলো তোমরা নিচে নিচে লিখে ফেলবে সব। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান সমান কী লিখবা, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল বাহুকে কে এডি, এডি প্লাস বিসি, এডি প্লাস বিসি ইন্টু কি উচ্চতা, উচ্চতা কত এইচ। তো মান বসো এবার, হাফ ইন্টু এডি এর ভ্যালু কত 51 যোগ বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু হচ্ছে আমার 91, জানো কি না জানো। গুণ কত হবে এখানে 12, এইচ এর ভ্যালু কত পেয়েছিলাম 12, তাহলে 2 দিয়ে এটাকে কাটলে আসবে 6, আর এখানে 91 যোগ 51 যদি দিই কত আসে দেখো তো। এখানে যদি 91 যোগ 51, তোমরা ক্যালকুলেটারে করো এটা, 91 যোগ 51 142 ভাগ হচ্ছে 2 হচ্ছে 142 গুণ 2, হ্যাঁ 142 সাথে কত গুণ হবে 6 গুণ হবে, গুণ 6 852, 852 বর্গ সেন্টিমিটার। বাংলাতে করবে এটা কেমন। এবার আসা আমি অঙ্কটা আবার রিকেপ করি, কেন এত কিছু করলাম। একটু কনসেপচুয়াল কিন্তু ম্যাথটা কিন্তু ইজি, হ্যাঁ ধরতে পারলে একদম ইজি ম্যাথ, এটা কোনো ব্যাপার না, একটু কাজ করতে হয় আর কি। এখানে যেটা বলছে যে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 91 আর 51, 51 আর 91, যেটা ছোটো হবে এটা 91 আর একটা বড় সেটা 91, কেমন এই 91 দিছে। দেওয়ার পর কী বলছে আমাকে, অপর বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 37 ও 13, কত বলছে 37 ও 13, তো আমি ধরছি 37 আর 13। দেওয়ার পর বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। এখন আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সূত্র যেটা জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহুদের যোগফল গুণ উচ্চতা। আমার কাছে এডি এর ভ্যালু আছে, বিসি এর ভ্যালু আছে, কার ভ্যালু নেই, এইচ এর ভ্যালুটা আমার কাছে নাই। এখন প্রশ্ন হচ্ছে আমি এইচ এর ভ্যালুটা কোত্থেকে আনবো, ঠিক আছে। তখন আমি কি করলাম, দুইটাই আঁকলাম, কি আঁকলাম দুইটাই উচ্চতা আঁকলাম। আঁকার কারণে দেখলাম এখানে একটা আয়তক্ষেত্র উৎপন্ন হচ্ছে, তো এটা যদি আয়তক্ষেত্র হয়, এটা যদি 51 হয় এটাও 51, এটা যদি এইচ হয় এটাও এইচ। কথা ক্লিয়ার কি না? আচ্ছা, তো হলে কী করছি আমি, এখন তো আমার এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, ঠিক আছে। আমি এটা সমাধান করলে এই দুইটা সমকোণী একটা কিছু যদি করতে পারে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে তো এসটা আছে, এই সমকোণী ত্রিভুজের মধ্যে তো এসটা আছে, আমার দরকার তো এইচের ভ্যালুটা, ঠিক আছে। এখন করতে গিয়ে দেখি যে আমি এটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, হ্যাঁ এইচ তো আমার দরকার বের করবো, ঠিক আছে। এখানেও এইচটা জানি, এটার ভ্যালু জানি, কিন্তু এটার ভ্যালু তো আমি জানি না, আবার এটার ভ্যালু আমি জানি না, কিন্তু এতটুকুর ভ্যালু আবার 51 বের করতে পারছি। তো এই জন্য আমি কী করলাম, এটা এক্স ধরলাম আর এটাকে আমি সিএফ দিয়ে বের করলাম। কেউ যদি এই জায়গাটাকে এক্স ধরো এবং এই জায়গাটাকে তুমি 91 বিয়োগ 51 বিয়োগ এক্স করো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা। আমি এটাকে এক্স ধরছি, তুমি এটাকে এক্স ধরো, কোনো সমস্যা আছে না। এরকম ইকুয়েশন দুইটা আসবে, আসার পর এখান থেকে একটা ইকুয়েশন পাবো। এগুলো তো উচ্চতাগুলো লিখছি, তোমরা বুঝছো, একটা আয়ত হয়েছে, আয়ত থেকে এটা সমান হয়েছে, তারপর আমি বি সমান এক্স ধরছি, মানে এতটুকু পরিমাণ এক্স ধরছি, আর এটার ভ্যালুটা আমি বের করে নিছি, সিএফ এর ভ্যালুটা আমি এইভাবে বের করে নিছি, ঠিক আছে, করাইছি আমি এটা। তো করার পর কী করলাম, একটা সমকোণী ত্রিভুজ নিলাম, এখান থেকে একটা সমীকরণ পাইছি, এরপর ওই সাইডে ডান পাশে যে সমকোণী ত্রিভুজ ওইটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে আরও একটা সমীকরণ পাইছি, পাওয়ার পরে এই সমীকরণের মধ্যে দেখলাম আমি এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একটা জিনিস চলে আসে, কিন্তু আমি এক্স স্কোয়ার এইচ স্কোয়ারের ভ্যালুতে এখানে 1369 চলে আসছে, এই ভ্যালুটা এখানে বসাইছি। এটা সমাধান করার পর আমি এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে গেছি। এই এক্সের ভ্যালুটা যখন আমি এই সমীকরণে বসাবো তখন আমার এখান থেকে এইচের ভ্যালু চলে আসবে। এক্স্যাক্টলি আমার এইচের ভ্যালুটাই দরকার, যদি আমি এইচের ভ্যালুটা পাই তবে আমার অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তুমি ঠান্ডা মাথায় আগে মেইন এই চিত্রটা হচ্ছে তোমার বোঝার জিনিস, এই বাংলা লেখা কি লিখছি না লিখছি এটা ডাজেন্ট ম্যাটার, এটা তুমি নিজে লিখতে পারবা। এখানে তোমার 2-1 লাইন বেশিও লিখলেও সমস্যা না, একটু কম লিখলেও সমস্যা নেই, কিন্তু আমার কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে আমার অঙ্ক হতে বাধ্য, ঠিক আছে। এই হচ্ছে মেইন কথা। আশা করি তোমরা অঙ্কটা অত্যন্ত ঠান্ডা মাথায় ক্লিয়ারলি বুঝতে পারছো, ঠিক আছে। এবার খেয়াল করো জিনিসটা এই আর কি, আর এই ক্যালকুলেশন করার সময় একদম সাবধান, এগুলোর মধ্যে কোনো ভুল করা যাবে না। এবার একটু কথা বলি যে তোমরা বললো যে হয়তো যে আপনি কিভাবে জানতেন যে এখানে এইচ আর এক্স, আবার এখান থেকে একটা সমীকরণ আসলে আপনি ইয়ে করতে পারবেন, কি জানি বলে, দুইটা সমাধান আনতে পারবেন। এটা এভাবেই বলতে পারছি, তোমার যদি অজানা রাশি হয় দুইটা, যদি সমীকরণ হয় দুইটা, তুমি এখান থেকে অজানা রাশি পাবা দুইটা, একটা এক্স পাবা আর একটা ওয়াই পাবা। যদি এটা এক্স হয় এটা এইচ হয় কোনো সমস্যা নেই, এটা x1 হয় এটা x2 হয়, যাই হোক, কিন্তু তুমি দুইটা সমাধান পাবা। কি হলে, যদি আমার এক্স স্কোয়ারের রাশি হয় অথবা অথবা দুইটা সমীকরণ হয়, কয়টা দুইটা। তা আমি তো দেখতেছি এই সমকোণী ত্রিভুজেরও এইচ আছে, এই সমকোণী ত্রিভুজেরও এইচ আছে, আমার ভ্যালুটা দরকার এর, এইচটার ভ্যালু দরকার। সো 100% এখানে দুইটা সমীকরণ আসবে এবং আমি একটা কিছু করলে আমার এই এইচের ভ্যালু চলে আসবে, এভাবে আমি বুঝতে পারছি। তো এই হচ্ছে উদাহরণ 14, কেমন। তো এই রিলেটেড একটা অঙ্ক কিন্তু অনুশীলনীতে আছে, সেটা হচ্ছে 12। এটা টোটালি সেম ম্যাথ। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 31 সেন্টিমিটার ও 11 সেন্টিমিটার এবং অপর বাহু দুটি দৈর্ঘ্য যথাক্রমে কত 10 সেন্টিমিটার ও 12 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। এটাকে আমি করে দিতে হবে তোমাদেরকে, একদম সেম টু সেম, কোনো বেশ কম নেই। ওইরকম আয়ত দিয়ে দিবা, এরকম করে আয়ত দিয়ে দিবা, এরকম আঁকবা,
এটাকে এক্স ধরে নিবা, এটার ভ্যালু বের করবা, এটার এস ধরবা, এটার এস ধরবা, এগুলোর ভ্যালু তো তোমার দেওয়াই আছে, করার পর তুমি করতে পারবে। হ্যাঁ, আমি এ পাশে এক্স ধরছি, তুমি ওই পাশে এক্স ধরো, কোনো সমস্যা নাই, তোমার ইচ্ছা। অঙ্ক তুমি কিভাবে করতে হবে লজিকটা বোঝো, বেসিকটা ক্লিয়ার রাখো, অঙ্ক তুমিই করতে পারো, এটা ডাজেন্ট ম্যাটার। ঠিক আছে, তো এই ম্যাথটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, তো এটা তোমরা পারবা বলে আমার বিশ্বাস, একদম সেম টু সেম, শুধু ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, সো 12 নম্বর অঙ্কটা তোমরা কী করবা, হোমওয়ার্ক করবা। এবার চলো আমরা উদাহরণ 17 নম্বর অঙ্কে চলে যাই, এটাই সম্ভবত আমাদের উদাহরণের লাস্ট ম্যাথ। তো এখানে আমি কিন্তু সব অঙ্ক করে দিতে চাচ্ছি না, তারপরে ক নাম্বার অঙ্কটা একটু খেয়াল করো। ক নাম্বার প্রশ্ন আমাকে কী বলছে সেই প্রশ্নটা খেয়াল করো। বলেছে প্রদত্ত চিত্রের আলোকে এই চিত্র একটা এঁকে দিছে, যা দিছে দেওয়ার পরে কী বলছে, আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে আয়তক্ষেত্র কি তুমি দেখো, তারা কি বলতেছে, এটা যদি এক দাগ হয় এটাও এক দাগ, অর্থাৎ এই বাহুটা যদি সমান হয় এই বাহুটাও সমান। আবার কি বলছে, এটা যদি 2 দাগ হয় তাহলে এটাও 2 দাগ, তার মানে এই বাহুটা সমান হলে এই বাহুটাও সমান। আর একটা কাহিনী করছে, উপরে একটা কি আঁকছে, ত্রিভুজ আঁকছে। একেই তারা থেমে যায় না, তারা বলছে এই বাহুটা যে যদি 10 হয় সে টু সে, তাহলে এটাও 10। অর্থাৎ কাহিনীটা কোথায় করছে আমি বলতেছি। প্রথমে বলছে না দুইটা বাহু সমান, দিয়ে বলছে কি একটা বাহু দিয়ে দিছে 50, তাহলে এটা কত হবে 50। এটা যদি 50 হয় তাহলে এটা হবে কত 50। কেন, এ বাহু এ বাহু এ বাহু তিনোটা সমান, অর্থাৎ এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবং এখানে একটা আয়তক্ষেত্র উৎপন্ন হয়েছে। আমার ক নাম্বার প্রশ্ন যেটা বলছে আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে, এরকম কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে। এবার বলো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ক্ষেত্রফলের মানে সূত্রটা কি জানো তুমি? এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে না, আছে কি না, আছে। তুমি আমাকে বলবা এটা সূত্রটা কি জানো তুমি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান তুমি জানো না যে √a² + b²। হ্যাঁ, তুমি বলো তো এখানে এটা কি দৈর্ঘ্য না, কার দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিনা। তারপর বলো বিটা কি, প্রস্থ কিনা, তুমি জানো কিনা এটা, এগুলো বেসিক ক্লাসে দেখানো হয়েছে কিনা। তো কর্ণের দৈর্ঘ্য সূত্রটা কী ছিল, √a² + b², অথবা এটাকে কেউ যদি ডিরেক্ট এটা লিখো দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার, কোনো সমস্যা নাই, দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। ঠিক আছে, কেন করলাম এটা, করলাম এই কারণে। এখন বলো আমার দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে কিনা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 50 দেওয়া আছে কিনা, আছে। এখানে 50 বসাতে পারবা। প্রস্থ 14 দেওয়া আছে কিনা, প্রস্থ 14 দেওয়া আছে কিনা, আছে। তো এটা কোনো অঙ্ক হলো, তোমরা পারবা না এটা, আমার বিশ্বাস তোমরা পারবা। তো √50 লিখবা, √50² যোগ 14², অ্যান্সার যা আসে তা একটা অ্যান্সার আসবে, যদি আসে এটাই অ্যান্সার। কথা ক্লিয়ারলি বুঝছো তোমরা? তো এটা কি বলছে, আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। আর এটা ভাষা লিখতে হবে তোমাদের। হ্যাঁ, আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য বলছে, তো তুমি লিখবা আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এখানে বিসি সমান, হ্যাঁ ধরবা এই যে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য বিসি সমান 50 সেন্টিমিটার, প্রস্থ এবি সমান 14 সেন্টিমিটার। সুতরাং আমরা জানি আয়তক্ষেত্রটি কর্ণের দৈর্ঘ্য সমান তুমি এখানে দৈর্ঘ্য এ সমান এটা লিখতে পারো, বি সমান এটা লিখতে পারো, তারপরে যাই তুমি এই সূত্রটা লিখতে পারো। আর যদি লেখো যে দৈর্ঘ্য আর প্রস্থ এবি না দিয়ে, তাহলে তুমি এই লাইনটা লিখতে পারো, দৈর্ঘ্য স্কয়ার যোগ প্রস্থ স্কয়ার, তখন এই ভ্যালুটা বসাই দিয়ে এটা অ্যান্সার চলে আসবে। এটা তোমরা পারবা, এই ধরনের এটা ছোট একটা নাথিং ম্যাথ, এটা তোমরা পারবা। হ্যাঁ, চলো আমরা খ নাম্বার অঙ্কটায় চলে যাই। খ নাম্বার অঙ্কটা কী বলছে একটু কাইন্ডলি খেয়াল করো। সেটা হচ্ছে বলছে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণসংখ্যা নির্ণয় করো। এখানে কিন্তু তোমাকে বলে নাই যে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো, তোমাকে এটাও বলে নাই ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তোমাকে যেটা বলছে ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে। ক্ষেত্রটা এখানে কি আছে, টোটাল ক্ষেত্রটা, অর্থাৎ এতটুকু, এই টোটাল যে ক্ষেত্রফল এটা পুরোটা বের করতে হবে। এখন এই টোটাল ক্ষেত্রফলটাকে আমি দুইটা ভাগে ভাগ করতে পারি। কীভাবে, খেয়াল করো। আমি বলতে পারি এটা একটা আয়তক্ষেত্র, এটা একটা আয়তক্ষেত্র, এটার ক্ষেত্রফল মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলো, অঙ্কের রোডম্যাপ বুঝা আমি করে দিব তোমাদেরকে। দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা কার ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। দৈর্ঘ্য 50 জানো কি না, জানো। প্রস্থ 14 জানো কি না, জানো। তো তুমি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এখান থেকে আনতে পারবা কি না, পারবা। পাইছো এতটুকু ক্ষেত্রফল, পাইছো। আরও একটা তো বাকি, কে, এই ত্রিভুজটা বাকি। এখন প্রশ্ন হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমি কীভাবে বের করতে পারবো। এখানে একটা ত্রিভুজের কোণ দিছে কিনা বলো তো, দিছে। এর সন্নিহিত দুইটা বাহু দিছে কিনা, দিছে। কীভাবে দিছে দেখো, বলছে তোমার এটা 50, এটা যদি 50 হয় তাহলে এটাও 50, অর্থাৎ এই দুইটা বাহু পরস্পর কি সমান। এবং তারা বলছে এই ত্রিভুজের মধ্যে এই বাহুটা যদি 50 হয় এটাও 50, অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ বলো তো, সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমদ্বিবাহু ত্রিভুজ, ক্লিয়ারলি বুঝছো? শুধু তাই না, অঙ্কটা একটু মজার, আমার কাছে ভালোই লাগে এই ধরনের অঙ্ক করাইতে। এটা যদি 50 হয় এটাও 50, এটা 50 হলে এটাও 50। আমি এখানে দুইটা বাহুর দৈর্ঘ্য জানি কিনা, জানি। অন্তর্ভুক্ত কোণ জানি কিনা, জানি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি আসবে আমি জানি না, হাফ এবি সাইন থিটা, একটা সূত্র পড়ছি না, যে যদি কোনো ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু দেওয়া থাকে এবং অন্তর্ভুক্ত কার, বাহু দুইটির অন্তর্ভুক্ত, যে কোনো ত্রিভুজের দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ এ বি সাইন থিটা। ঠিক আছে, এর ভ্যালু আর বির ভ্যালু এখানে সমান। ঠিক আছে, কারণ এটা 50 হলে এটাও 50। কথা ক্লিয়ারলি বুঝছো? তো বলছে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণসংখ্যায় নির্ণয় করো। আমি একটু ডাইরেক্ট করতেছি, তোমরা এটা বাসায় লিখবা। কি লিখবা, যে ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান। ঠিক আছে, ক্ষেত্রটির কি ক্ষেত্রফল সমান। হ্যাঁ,
এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কার এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওকে ক্ষেত্রফল তারপর কি করবা সাথে ক্ষেত্রফল যোগ যোগ এ ডি ই ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে তুমি বাংলায় ত্রিভুজ লেখো আর না লেখো এই ত্রিভুজ চিহ্ন অবশ্যই মাস্ট 5 স্টার এটা দিতেই হবে তোমাকে তুমি কোনো ত্রিভুজ লিখলে এই ত্রিভুজের এই চিহ্ন তোমাকে দিতে হবে অনেকে বলো আমি এখানে বাংলা ত্রিভুজ লিখছি তো পরে এখানে ত্রিভুজ লিখছি নি হবে না ওই ত্রিভুজও লিখতে হবে এটাও লিখতে হবে এখানে তুমি ত্রিভুজ দাও না ঠিক আছে কিন্তু যদি এ ত্রিভুজ না দাও গুণা নাই কিন্তু এ ত্রিভুজ তোমাকে অবশ্যই দিতে হবে খেয়াল রাখবে এই জিনিসগুলো ঠিক আছে আচ্ছা এবার বলছে ত্রিভুজ এডি এটা কেন বলছি তোমাকে এডিই বলতে তুমি কি বুঝো এডিই এতটুকু না বুঝো তো এটা কি ত্রিভুজ হয়েছে এডিই যদি আমি ত্রিভুজের চিহ্নটা না দিই তুমি কি পাবা এডিই তো এটা কি তোমার হয়েছে ত্রিভুজ হয়েছে না এটা তো কোণ হয়ে গেছে সো ত্রিভুজের এই চিহ্ন দিতে সাবধান তাহলে এতটুকুর ক্ষেত্রফল যোগ এতটুকুর ক্ষেত্রফল পাইছি কি না পাইছি এবার কি করবা তোমরা এবার যেটা লিখবা এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি বলো এবিসিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ দৈর্ঘ্য কত 50 প্রস্থ কত 14 লিখছো কি না লিখছো প্লাস প্লাস হাফ ত্রিভুজ এটার ক্ষেত্রফল কী হবে বলো হাফ এবি সাইন থিটা এ কত 50 এই যে এটা যদি 50 হয় এটাও 50 এটা যদি 50 হয় এটাও 50 কেন এটা আর এটা সমান আবার এটাও সমান তারাই বলে দিছে এটা কি আমার কথা না তো লেখো হাফ ইন্টু বাহুদের গুণফল এ বি এটা এ গুণ বি দুটোটা বাহু সমান সাইন থিটার ভ্যালু কত বলো 73 সাইন কোণ 73 দুটো সাইন 73.74 এত এটা যোগ করে দিবা টোটাল যোগ করলে মেবি তোমরা যেটা পাবা সেটা হচ্ছে 1200 বর্গ মিটার ওকে বর্গ মিটার কি তারা বলছে কোথাও না 1200 বর্গ একক লিখবা 1200 বর্গ একক যেহেতু তারা মিটার বলে নাই সো আমি একক ধরে নিছি যে এটা বর্গ একক হবে পূর্ণ সংখ্যা নির্ণয় করতে বলছে মানে দশমিক ভ্যালু আসবে তুমি দশমিক নিবা না এবার আসল অঙ্কটা তোমরা কীভাবে করতে পারো আমি এখন যেভাবে করছি তুমি এভাবে করতে পারো তবে একটু কথা লেখা উচিত যে এবিসিডি আয়তের দৈর্ঘ্য সমান সমান 50 সেন্টিমিটার 50 একক লিখবে যেহেতু এখানে কোনো এককের কথা বলে নাই প্রস্থ সমান সমান 14 একক লিখতেই পারো আবার এই ত্রিভুজের এ বাহুটা আর এ বাহু পরস্পর সমান তো এ বাহু আবার এ বাহুর পরস্পর সমান অর্থাৎ বিসি সমান এডি সমান এই হ্যাঁ সুতরাং সমান সমান 50 লিখে ফেলবা ডিরেক্ট লাইনটা কি লিখবা বিসি সমান এডি সমান এই সমান 50 সেন্টিমিটার এক লাইনে কোনো ইয়ে নেই করার পর কী করবা সুতরাং এই ত্রিভুজের ক্ষেত্রফল আলাদা বের করলা প্রয়োজনে এত এর ক্ষেত্রফল সমান হাফ এবি সাইন থিটা এখান থেকে এই ভ্যালু একটা পাইলা এতটুকুর ভ্যালু পাবা শুধু ঠিক আছে এরপরে আবার লিখলা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান 50 গুণ 14 এটা আলাদা করলা করে লাস্টে যাই লিখলা সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল সমান এত এর ক্ষেত্রফল যোগ এত এর ক্ষেত্রফল সমান এগুলো তোমরা পারবে এটা নাথিংস ঠিক আছে তোমাদের উদাহরণে ম্যাথ বইতেও করা আছে হেল্প লাগলে নিও তবে আমি বলবো দরকার নাই হেল্পে নিজে ইচ্ছা মতো লিখবা আর ভাষা নিয়ে ভয় পাবা না তোমার যা ইচ্ছা তা লিখবা তবে এককের দিকে মাস খেয়াল করতে হবে হ্যাঁ এককের দিকে এগুলো ভুল করা যাবে না কোনো এখানে একক নাই মিটার নাই সো আমি এখানে একক ইউজ করবো শুধু একক ঠিক আছে এটা একক হলে ক্ষেত্রফল হবে বর্গ একক মিটার থাকলে মিটার সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার ঠিক আছে একটু ঠান্ডা মাথা অঙ্কটার দিকে একটু তাকাও ঠিক আছে আশা করি বুঝছো এবার চলো গ নাম্বার অঙ্কটা করি একদম সহজ অঙ্ক গ নাম্বার অঙ্কটা একটু কনসেপচুয়াল আছে তো এখানে একটা কথা বলছে তারা যে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্যতা পরিসীমা নির্ণয় করো গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো কার সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা এই একটা ত্রিভুজ পাইছি না সমদ্বিবাহু এই যে সমদ্বিবাহু ত্রিভুজের এই সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা ঠিক আছে আচ্ছা আমরা বলছে কি বের করতে আগে এটা বলো পরিসীমা বের করতে বলছে পরিসীমা বের করতে হলে কি দরকার এটা কি এটা ত্রিভুজ না আচ্ছা হ্যাঁ ত্রিভুজের কি দরকার তিনটা বাহু দৈর্ঘ্য দরকার ঠিক আছে তিনটা বাহু দৈর্ঘ্যকে আমাকে দেওয়া আছে এটা 50 ধরে নিলাম এটাও 50 ধরে নিলাম বাট এই ভ্যালুটা কত এই ভ্যালুটা যদি আমি নাই জানি এটা যদি আমি নাই জানি আমি পরিসীমা বের করতে পারবো তা আমার যাই করা দরকার আমার এই ভ্যালুটা আগে দরকার দরকার কি না বলো দরকার এখন প্রশ্ন হচ্ছে আমি তাহলে এটা কীভাবে করতে পারি হ্যাঁ কারণ আমার তো এখানে এ ডি এর ভ্যালু দরকার আছে কি না আছে কারণ পরিসীমা যদি বের করতে হয় আমার তিনটা বাহুর দৈর্ঘ্য এখানে লাগবে এখন এটা আমি কী করবো এখন শুধু বলছে বাইর করেই এখানে ক্ষান্ত হয়নি তারা বের করে আমাকে আবার প্রমাণ করতে হবে যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ ঠিক আছে পরিসীমাতে আমি বের করে ঠান্ডা হয়ে যাব তাও না গ্রহণযোগ্য পরিসীমা ঠিক আছে এই তো চলো আমরা করি
তো চলো এই ম্যাথটা দেখবো, তবে এখানে একটা সিম্পল কারেকশন করে, সেটা হচ্ছে আগের ম্যাথটা, সেটা হচ্ছে দেখো তোমরা এই ভ্যালুটা পাবা হচ্ছে 700, বলে দিচ্ছি, সরি টু সে দ্যাট, এই ভ্যালুটা পাবা 700 কেমন, আর এখানে এই ভ্যালুটা পাবা 1200। তার মানে 1200 ক্ষেত্রফলটা হচ্ছে যার ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল। ত্রিভুজ এডি এটা কি ছিল, এটা সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তার যার ক্ষেত্রফল হচ্ছে 1200, আর টোটাল যে ক্ষেত্রফল সেটা তুমি পাবা 1900 বর্গ একক, 1900 কি বর্গ একক, ঠিক আছে। এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু তুমি এখানে আলাদা বের করবে, আমি তো তোমাদেরকে শর্টে দেখা দিছি। তো তুমি এই গ নাম্বারে যেটা করবা, শুনো আমি তোমাদেরকে বলি, আমি তো এই ক্ষেত্রফল জানি অলরেডি, জানি না, হ্যাঁ জানি তো। এখন এটার একটা সূত্র আমি জানি কিনা, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না, সমদ্বিবাহু ত্রিভুজ কিনা জানি। সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যে এই দুইটা, এ হচ্ছে সমান সমান বাহু, যেটা এ, এটা কি এ, আর এটা হচ্ছে অসমান বাহু যার ভ্যালুটা কি বি। তাহলে এটা ক্ষেত্রফলের সূত্রটা কি জানি আমি, b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান যেটা লিখতে পারি, খতে পাই যে এটা টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে 1200। তো এটা যদি সমাধান করে, এ এর ভ্যালু তো জানি 50, জানি না, পানি জানি, তো এখান থেকে আমি বি এর ভ্যালু পাবো কিনা, পাবো। যদি বি এর ভ্যালু পাই, এ এর ভ্যালু আছে, এ এর ভ্যালু আছে, বি এর ভ্যালু পাইলাম, তিনটা বাহুর যোগফল আমি জানি, তবেই তো আমি পরিসীমাটা বের করতে পারবো। কথা ক্লিয়ারলি বুঝছো? এখন তুমি গরুগ নাম্বারের শুরুতে যেটা লিখবা, যে খ হতে পাই, খ হতে পাই কি পাই, খ হতে পাই ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল যেটা জানি সেটা হচ্ছে 1200 বর্গ একক। এটা আমি কোত্থেকে পাইছি, খ থেকে পাইছি, এটা আমি কোথেকে পাইছি, খ থেকে পাইছি। কার ক্ষেত্রফল, ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল। এখন আমি কি লিখতে পারি বলো তো, শর্ত মতে কি মতে, আচ্ছা তো এরপরে আমি ধরে লিখতে হবে না, যে ধরি ধরি ত্রিভুজ এডিই, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তো নাকি, তো লেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজের, ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু, সমান সমান বাহু, এ সমান সমান সমান, এ সমান সমান কত, 50 একক, ঠিক আছে, যেহেতু দেয় নাই সো আমি একক লিখবো। হ্যাঁ এরপর কি লিখবা, ভূমি বা অসমান যেটা, ভূমি সমান সমান কত বলো তো, বি, এটা জানি জানি না, সো এটা বি একক ধরে নিলাম, এটা আমার ধরা ভ্যালু, এটা বি একক। যদি বি এর ভ্যালু জানতাম তখন আমি এখানে কমা দিয়ে বি দিয়ে তো ভ্যালুটা লিখতাম, যেহেতু নাই সো এটা ডিরেক্ট বি আমি ধরছি। এটা লেখার সিস্টেমটাই হচ্ছে এইরকম, ঠিক আছে। চলো পরের পার্টটা শুরু করি। এবার কি করা যায়, সুতরাং শর্ত মতে এই কথাটা লিখতে পারি না, সুতরাং শর্ত মতে কি বলো, b/4, এটা তো তার ক্ষেত্রফলের সূত্র, √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান 1200 লিখতে পারি কিনা বলো। এ কেন লিখতে পারি, এটা 1200 তো ক্ষেত্রফল আমি আগে জানি, আর এখন সূত্রটা বসালাম জাস্ট, এটা আর কিছু না। এখন বলো বি এর ভ্যালু জানো, জানো না, b/4, এর ভ্যালু জানো, জানো কত 50, তো লেখো 4 × 50 স্কোয়ার, 4 × 50 স্কোয়ার সমান সমান বি স্কোয়ার, এটা হচ্ছে √, ইকুয়ালস টু 1200, ঠিক আছে। এখানে যেটা পাবা বি ইন্টু √, 50-এর উপরে বর্গ করলে তুমি কত পাবা বলো তো, 50-এর উপরে বর্গ করলে তুমি যেটা পাবা, 50-এর উপরে বর্গ করলে সেটা হচ্ছে 50 × 50, 50 সমান সমান গুণ করলে আড়াই হাজার পাবা, তো লেখো 2500 বিয়োগ বি স্কোয়ার সমান সমান 1200, আর গুণ এই 4টা এখানে গুণ হবে, তো 4 × 12 এটা 4800 ডিরেক্ট লিখলাম আমি, 4800 লিখতে পারো কি না, পারো। তো এবার এটার বর্গ করো, পাবা এখানে বি স্কোয়ার, এখানে যেটা পাবা 2500 বিয়োগ বি স্কোয়ার, আর এখানে যেটা পাবা 4800 বর্গ, 4800 বর্গ পাবা, 4800 বর্গ কত আসে, 230 230 230 40,000, 40,000, ঠিক আছে। এই হচ্ছে 4800 বর্গ, পাইছো কি না, পাইছো, আশা করি আর কোনো সমস্যা নেই। এবার সমাধান করো, এই মিডল টার্ম করবা, আর কী করবা, বি স্কোয়ার, এটা 2500 বি স্কোয়ার, 2500 বি স্কোয়ার মাইনাস b⁴, আর এটাকে এই পাশে নিয়ে আসো, 230 ইকুয়ালস টু 0, সব এক পাশে নিয়ে আসলাম কেমন। এবার যেটা করতে পারি, -b⁴ আছে তো এটাকে পজিটিভ করে ফেলো, -1 দ্বারা গুণ করলে b⁴ মাইনাস 250 এটা হচ্ছে 2500, হ্যাঁ 25,000 বি স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে প্লাস -1 দ্বারা গুণ করছি, আশা করি বুঝছো, একটু সাজিয়ে গুছিয়ে লিখলাম আর কি, 40 1 2 3 ইকুয়ালস টু 0। এখন হচ্ছে এটা তোমাদেরকে আমি ক্যালকুলেটর দিয়ে সলভ করতে বলবো, তো এখন ক্যালকুলেটর দিয়ে সলভ করলে তুমি কী পাবা,
ঠিক আছে, প্রশ্ন হচ্ছে তুমি ক্যালকুলেটর দিয়ে সলভ করলে কী পাবা? খুব সম্ভবত আমি যদি ভুল না করি তুমি যেটা পেতে পারো 2500, তো 2500কে আমি 80 দিয়ে ভাগ করি, 60 পাবো মেবি, এরকম কিছু তো পাওয়ার কথা। 2500 ভাগ 60, 41 সামথিং বলতেছে। আচ্ছা আমি এটা দেখতেছি কত আসে। তোমরা ক্যালকুলেটারে এটা সলভ করবা। শোনো, যাদের 100 ms ক্যালকুলেটার আছে, যাদের ইএস প্লাস ক্যালকুলেটার আছে, তারা ওইখানে ওই সমীকরণ ইকুয়েশনে যাবা, সেখানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এ ফর্মেটে যাবা, যা এ শক দিবা কত 1, বি এ শক দিবা হচ্ছে 2500, আর সি এ শক দিবে পুরোটা। ভ্যালু দিলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 6400 পাবা একটা জোড়া, আরেকটা পাবা 3600। দুইটা অ্যান্সার তোমরা পাবা, একটা এক্স ওয়ার ভ্যালু আরেকটা হচ্ছে এক্স টু এর ভ্যালু। আর যাদের 100 ms ক্যালকুলেটার, তারা তোমাদের সম্ভবত এখানে একটা মোড বাটন আছে, এটাকে 2 থেকে 3 বার প্রেস করবা। 2 থেকে 3 বার প্রেস করলে ইকুয়েন একটা শব্দ পাবা, সেখানে যাবা। যাওয়ার পর সেখানে অজানা রাশি দিবা 2 আর 3 থাকবে। 2 আর 3 মধ্যে যেহেতু অজানা রাশি দুইটা তিনটা, তুমি এখানে 3 সিলেক্ট করতে পারবা সম্ভবত। আমি এটা যেহেতু ইউজ করি না, সো বলতে পারতেছি না। এরকম হওয়ার কথা। সেখানে যাওয়ার পর তোমরা তোমার কাছে চাবে যে এ এর ভ্যালুটা কত, বি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালুটা কত। পরে তারা এক্স এর ভ্যালু, ওয়ান এর ভ্যালু, এক্স টু এর ভ্যালু দিয়ে দিবে। আর না পারলে ইউটিউবে এটা টিউটোরিয়াল আছে, কেমন, তো তোমরা সেখান থেকে দেখে নিবে। এখন আমার এখানে আছে ইএস প্লাস, আর ইএস প্লাস যারা, তারা আশা করি এটা পারো। 100 ms যারা, তাদের কথা একটু বলে দিলাম। এইচ মেন কথা। তো তুমি প্রথম জোড়া যেটা পাবা এক্স ওয়ানের ভ্যালু ক্যালকুলেটর থেকে, আমি এটা বলতেছি, যেটা পাবা সেটা হচ্ছে 6400, আরেকটা পাবা এক্স টুর ভ্যালু যেটা হচ্ছে 3600, কেমন। এখন এই দুটো ভ্যালু কীভাবে তুমি সলভ করবা? এটা তুমি তো পাইছো ডিরেক্ট, এখন ডিরেক্ট অ্যান্সার তো তুমি এখানে বসাতে পারবা না। মানে এখানে এক্স ওয়ানটা মানে হচ্ছে বি স্কোয়ারের ভ্যালু, কারণ এখানে ওই স্কোয়ারটা, এটা তো এমন না এ এক্স স্কোয়ার বলছিলাম, তো এখানে তো আসেই তোমার এক্স টু দি পাওয়ার 4, তখন এক্স স্কোয়ার করি, আর এক্স স্কোয়ারটাকে এখানে এক্স ধরে নিছি আর কি। তো তুমি যেটা পাবা, আমি বলতেছি বি টু দি পাওয়ার 4 মাইনাস, যেহেতু দুইটা জোড়া, এই দুইটা জোড়া লিখে ফেলবো, ওই অ্যান্সারের জোড়া দুইটা লিখবা, 6400 বি স্কোয়ার, মাঝখানে দুইটা মিলাবা জোড়াটা, ঠিক আছে, মিডল টার্ম ভেক্টরে। তারপরে পজিটিভ করবা 2 3 0 4 1 2 3 4 ইকুয়ালস টু 0। এবার দুইটা থেকে কমন নাও, কি কমন নিবা? বি স্কোয়ার যদি কমন নাও পাবা বি স্কোয়ার মাইনাস 6400, আর এখান থেকে কমন নিবা 3600, থাকবে যেটা বি স্কোয়ার মাইনাস 6400 ইকুয়ালস টু কত? 0। তারপর কি লিখতে পারো? বি স্কোয়ার মাইনাস 6400, আর এখান থেকে লিখতে পারো বি স্কোয়ার মাইনাস 3600 ইকুয়ালস টু 0। তখন কি লিখতে পারো একটা, যে বি স্কোয়ার সমান বি স্কোয়ার হয় অথবা এগুলো তোমার সুন্দরভাবে লিখবা, বি স্কোয়ার 6400 ইকুয়ালস টু 0। সুতরাং বি এর ভ্যালু তুমি এখান থেকে সমাধান করে পাবা 80। আমি একটু সংক্ষেপে করতেছি, এখানে পাবা বি স্কোয়ার মাইনাস 3600 ইকুয়ালস টু 0। সুতরাং বি এর ভ্যালু এখান থেকে পাবা তুমি 60। ঠিক আছে, এখন বলো বি এর ভ্যালু পাইছো কয়টা? দুইটা। কোন বি এর ভ্যালু বলো? এই বি এর ভ্যালু পাইছো, এটা যে বি ধরছিল না, ধরার কারণে কি পাইছো? তুমি বি এর দুইটা ভ্যালু পাইছো, দুইটা ভ্যালু, একটা 60, একটা 80। এখানে তো এই জন্যই বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্যতা, অর্থাৎ এই 80 আর 60-এর মধ্যে কোনটা কারেক্ট, 80 আর 60-এর মধ্যে কোনটা কারেক্ট, আমার এখন এটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার সমদ্বিবাহু ত্রিভুজের হালকা একটু বেসিক কথা বলে আসি তোমাদের সাথে, এখানেই বলি। কার? সমদ্বিবাহু ত্রিভুজের। সমদ্বিবাহু, এই অঙ্কটা প্রমাণ করতে সামান্য একটু বেসিকের দরকার আছে। সমদ্বিবাহু ত্রিভুজ রাফলি আলোচনা করি, সেটা হচ্ছে দেখো, এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আমি জানি, ঠিক আছে। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এ বাহু আর এ বাহু পরস্পর সমান, অর্থাৎ ধরো এটা এ বাহু, এটা বি বাহু। সমদ্বিবাহু ত্রিভুজের কার? সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান। এ ভূমি, এটা কি ভূমি? ভূমি সংলগ্ন কোণ কোনটা? এ একটা কোণ, এ দুইটা কোণ পরস্পর সমান। এটা কার ক্ষেত্রে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। অর্থাৎ এটা যদি থেটা হয়, তাহলে এটাও থেটা, এই দুইটা কোণ পরস্পর কি হবে? সমান হবে। এটা কার ক্ষেত্রে প্রমাণ? এটা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ এটা। ক্লিয়ারলি বুঝছো? এই কথাটা বুঝছো কি না? বুঝছো। আরেকটা কি, যে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এ বাহুটা যে কোনো দিকে হা করে আছে, এ কোণের দিকে, এটা সমান, আবার এই বাহুটা আর এই বাহুটা সমান, তো এ বাহুর বিপরীত কোণ কোনটা? এটা, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান। অথবা আরেকটা কথা কি, যে সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো পরস্পর, ভূমি সংলগ্ন কোণগুলো পরস্পর সমান। এটা হচ্ছে কার ক্ষেত্রে? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। অনেকেই জানো, যারা জানো না তাদের জন্য হালকা করে বেসিকটা বলে দিলাম, ঠিক আছে। তো এখানে আমি একটা কাজ করি, একটা পেজ নিয়ে আসি, এটা হচ্ছে বেস্ট ডিসিশন হবে, এটা পেজ নিয়ে আসি এখানে। এখান থেকে অঙ্কটা কোথায়
কোথায় শেষ ছিল আমার, এখানে একটা পেজ নিয়ে আসলাম। দেখো এবার কী করতে পারি, এখানে বি এর ভ্যালু দুইটা পাইছি কি না, পাইছি। এখন আমি কি প্রমাণ করব, কথা বুঝো আমার। আমি এখন কি প্রমাণ করব? আমি তো চাইলে এখন পরিসীমা বের করতে পারি। এখন কথা হচ্ছে দুইটাই তো ভূমি হবে না, বি এর ভ্যালু তো 60ও হবে না 80ও হবে না, কারণ যে কোনো একটা হবে। এই জন্য তো বলছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্যতা প্রমাণ করতে। তাহলে আমি এখন কি করতে পারি, ঠিক আছে? এখন আমি যেটা করব, আমি জানি না একটা ত্রিভুজের তিনটা কোণের পরিমাপ কার, তিনটা কোণের পরিমাপ 180 ডিগ্রি, জানি কি না? জানি। তো দেখো তো, এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ না? সমদ্বিবাহু ত্রিভুজের আমি বলছি না এ ডিই সমান বি, বলছিলাম না এই কথাটা? বলো তো, বলি নেই? বলছি। এটা যদি বি হয়, এটা যদি ভূমি হয়, তাহলে ভূমি সংলগ্ন এ কোণটা আর এ কোণটা পরস্পর সমান কিনা? সমান কিনা বলো? হ্যাঁ সমান। তাহলে আমি তো এ কোণের একটা ভ্যালু পাবো, পাবো না? হ্যাঁ পাবো। এ কোণের একটা ভ্যালু পাবো। এ কোণের ভ্যালু যা এটাও তা, কারণ সমান হলে কী করবো, তিনোটা কোণ যোগ করবো, যোগ করে যে এটা 180 ডিগ্রি হবে ওইটা কারেক্ট হবে। এরপরে আরেকটা দেখবো যে 180 ডিগ্রি হবে না, ওই বিয়ের মানটা এখানে কারেক্ট হবে না। এটা হচ্ছে মেইন কথা। এবার চলো আমি অঙ্কটা করি, ঠিক আছে? প্রয়োজনের সাথে চিত্রটা আবার এখানে নিয়ে আসলে বেটার হয়। তো আমি একটা কাজ করি, বসাই দিই চিত্রটা। ওদের ক্ষেত্রে চিত্রটা একটু বসাই দিই ক্লিপবোর্ড থেকে। না এটা হবে না, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের সেই চিত্রটা। এটা 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 ঠিক আছে। বাকিগুলো ডিলিট করে দিই, ডিলিট। ডিলিট গেল। এই হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা। আমি একটু জাস্ট, যেহেতু এখানে শেষ, এখানে আমি বি এর একটা ভ্যালু পাইছি, জাস্ট এটা লিখবো যে বি এর একটা ভ্যালু পাইছি 60, বি এর আরও একটা ভ্যালু পাইছি 80। কোথায়? আগের অঙ্কে। এই যে এখানে একটা 60 একটা 80, এগুলো তোমরা করে নেবো। করার পরে এবার কী করবা, এবার আমি এ কোণটা বের করবো। কোনটা? এ কোণটা আমি বের করবো। কীভাবে বের করতে পারি বলো? আমি বলতে পারি না যে এ বাহুটা আর এই বাহু, দুইটা বাহু দেওয়া আছে কিনা, বি এর ভ্যালু একবার ধরবো 80। তো দেখো লেখো, করতে করতে বুঝাই দিচ্ছি। বি ইকুয়ালস টু 60 হলে, একবার 60 ধরো, 60 হলে বি যদি 60 হয়, বি যদি 60 হয়, আমি লিখতে পারি না, এ দেখো আমি এই ত্রিভুজটা ক্ষেত্রফল জানি কিনা, কত বলো তো? 1200। এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1200। এটা আমি আগে থেকে জানি কিনা? জানি। এখন আমি কি করব, সূত্র বসাবো আর বলবো। সূত্রটা কি বসাবো? দেখো এ একটা বাহু দেওয়া আছে আর একটা বাহু দেওয়া আছে, এই বাহুটার মান হচ্ছে 50, এই বাহুটার ভ্যালু হচ্ছে কত? এটা তো এ, এটা কত? এ না? তো এর ভ্যালু কত? 50, আর বি এর ভ্যালুটা কত ধরছি আমি এখানে? 60 ধরছি। আবার 80 দিয়ে করবো পরে। করে কি লিখবো? হাফ এ বি সাইন থেটা, সাইন থেটা, এ থেটার মানটা আমি বের করবো যে কোনটা এক্স্যাক্টলি কত হয়। তারপরে ওই তিনটা কোণ আমি যোগ করবো, ঠিক আছে? খেয়াল করো, বি ইকুয়ালস টু 60 লিখছি না, একটা করলে বুঝে যাবা। দেখো বি ইকুয়ালস টু 60 করছো তো, করছো। করার পর এবার কি লিখবা? সুতরাং ক্ষেত্রফল, কার ক্ষেত্রফল? ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল লেখো। ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফল কত? হাফ এ বি সাইন থিটা। তো হাফ এ কত এখানে বলো? 50। এ কত? 50 সমান সমান বাহু, সমান না? একটা হচ্ছে 50, এই একটা 50 লেখো, এ একটা 50। হাফ এ বি, বি কত? 60 ধরছো। কত ধরছো? 60, 60। হাফ এ বি সাইন থিটা। তো সাইন থিটার ভ্যালু জানো না? সাইন থিটা। থিটার কোনটা কত বলো? থিটার কোনটাকে আমি লিখতে পারি না এটা, যে এ ডিই, কোন এ ডিই, এটা লেখা যায় কি না? কোন এ ডিই, তো লেখো কোন এ ডিই, সাইন কোন এ ডিই, কোন এ ডিই। ওকে, এবার এখান থেকে কী করবা বলো? ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল কত জানো? 1200 জানো না? তো লেখো 1200, 1200 ইকুয়ালস টু লিখবা হাফ, ঠিক আছে? হাফ ইন্টু 50 গুণ কত? 30, 1500 আসবে সম্ভবত, 1500। এই যে হাফ 2 দিয়ে, 5 কে কাটলে 2 দিয়ে 30, 3 5 15, 1500 সাইন কোণ এ ডিই, সাইন কোণ এ ডিই। তুমি এখানে কী করবে? 1500 এই পাশে পার করো, সাইন কোণ এ ডিই সমান সমান কী পাবা? 1200 ডিভাইডেড বাই 1500। এই 1200 ডিভাইডেড বাই 1500 ক্যালকুলেটারে দিবা, দিয়ে কত পাও দেখো তো? সাইন কোণ এ ডিই 1200 ডিভাইডেড বাই 1500 দাও, 1200 ভাগ 1500, 0.8 পাবা, সাইন 0.8। এখান থেকে সুতরাং কী লিখবা? ক্যালকুলেটার কী দিবা বলো? সাইন ইনভার্স, সাইন ইনভার্স কত দিবা? 0.8 দিলে তুমি এখানে একটা ভ্যালু পাবা। সাইন ইনভার্স কীভাবে আনবা? শিফট দিয়ে সাইন দিবা, শিফট দেন সাইন ক্লিক করে
0.8 লিখবা, ঠিক আছে? এই যে ক্যালকুলেটারের নিয়মটা বলে দিছি তোমাদেরকে। তো আমি করে দেখি এক্স্যাক্টলি কত আসে। 37 আসার কথা, করে দেখি। সাইন অ্যান্সার সাইন 0.8, সাইন ইনভার্স হবে, হ্যাঁ, শিফট দিয়ে সাইন ইনভার্স, এক্স্যাক্টলি শিফট সাইন ইনভার্স 0.8, এটা পেলাম 53.13 পাইছি। কত পাইছি? 53.13 ডিগ্রি। কোনটা পাইছি কি না পাইছি। এখন দেখো এটা কোন কোন পাইছি, কোন এডিই কার ভ্যালু পাইছি বলো তো? কোন এডিই, তো এডিই যা, আবার কোন ইটা তা না, এইডি, কোন এইডি, তো লেখো। সুতরাং কোন এইডি সমান কোন এডিই সমান সমান 53.13 ডিগ্রি। আবার আরেকটা কোণ কত বলো? আরেকটা কোণ দেওয়া আছে না, 73.74, কোণ ইএডি, কোণ ডিই, ডিএই আবার, অথবা ইএডি ইচ্ছা, তা আমি ডিএই বলি, ডিএই বলি সমান। সুতরাং কোণ না, এটা দেওয়া আছে যে কোণ ডিএই, এটা দেওয়া আছে আমার, কি দেওয়া আছে বলো তো? 73.74 লিখো, 74 এত ডিগ্রি আমার দেওয়া আছে। এটা লিখতে পারো, এখানে দেওয়া আছে, ইংলিশে লিখে দিলাম গিভেন, তোমরা এটা লিখে দিবা, দেওয়া আছে, সাইড নোট দিয়ে দিবা প্রয়োজন। এবার কী করবো বলো? সুতরাং ত্রিভুজ এ বি সি এর 3 কোণের সমষ্টি, কার কোণের? 3 কোণের সমষ্টি। ত্রিভুজ এ বি সি এর 3 কোণের সমষ্টি কত পাবা বলো? দুইটা কোণ পরস্পর সমান কত ডিগ্রি? 53.13 ডিগ্রি যোগ 53.13 ডিগ্রি। কেন লিখছি এটা বলো? এ কোণটা আর এ কোণটা পরস্পর সমান, সেজন্য লিখছি। যোগ সমান সমান আরেকটা কোণ কত? এই 73.74, 73.74, এই তিনটা যদি তুমি যোগ করো, তুমি সম্ভবত যোগ, এটার একটা ভ্যালু পেয়েছি পাওয়ার পর যোগ অ্যান্সার, তারপর এখানের সাথে যোগ হবে 73.74, যে ভ্যালুটা পাবা 180, বরাবর 180 সামথিং অনেক কিছু পাবা, 180 ডিগ্রি, ঠিক আছে? সুতরাং নির্ণয় অ্যান্সার কিন্তু, নির্ণয় অ্যান্সার কত? বি এর মান 60। তারপর আমি পরিসীমা বের করব, কিন্তু এখানে বি এর আরও একটা ভ্যালু তো আছে 60। এখানে যে কাজগুলো করছি, হ্যাঁ, সেম কাজটা কার জন্য করতে হবে? একবার সেম কাজটা আমাদের যার জন্য করতে হবে, বি এর মান 80 হলে। কার মান 80 হলে? বি এর মান 80 হলে। তো করো, বি এর মান 80 হলে। একটু কনসেপচুয়াল, তারপরে আমি করে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? টাইম নিয়ে করাচ্ছি, কোনো ভয় পাওয়ার কিছু নাই। এবার এই কাজটা কার জন্য করবো বলো? একদম সেম কাজটা, এখন এর জন্য করবো। বি এর মান 80 হলে কী হবে সেটার জন্য। কপির পরে যেটা করতে পারো, পেজ নিয়ে আসলে সবচেয়ে বেটার হয়। এই তো সেম কাজটা এবার কার জন্য করবে বলো? বি এর মান 80 হলে। তোমরা কি কপি করতে পারবা? পারবা না, আমি করি, তোমরা দেখো। এটা এডিট করি আমি, হ্যাঁ, কী করবো বলো? বি এর মান 80 করবো, এ বি এর মান এখানে করবো 80। বি এর মান 80 হলে ত্রিভুজ এডি এর ক্ষেত্রফল সমান 1/2 × 50 × এত, তখনও কোণ এডিই ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু এখানে হয়ে যাবে কত বলো? 50 আর 60 ছিল, তো এটা হয়ে যাবে 80। এগুলো তোমরা ঠিক করবা। 80 দিয়ে করলে যেটা আসবে, 2 দিয়ে কাটলে 40, 4 5 20, এটার ভ্যালু আসবে 2000, এটার ভ্যালু আসবে 2000। তারপর এখানে কি করবা? 1500 দিয়ে ভাগ করছো, এটা 2000 দিয়ে ভাগ করবা, একদম সেম জিনিস। 2000, 1200 ভাগ 2000 দিলে কত আসে? 1200 ভাগ 2000 পাবা, যেটা 0.6। এবার বলো সাইন কত ডিগ্রির মান? 0.6। শিফট সাইন ইনভার্স, শিফট সাইন 0.6, যে ভ্যালুটা পাবা 36.86, এই ভ্যালুটা পাবা। পাওয়ার পর কী করবা? সুতরাং এটাও 36.86 পাইছো। পাওয়ার পর কী করবা? এই ভ্যালুটা কত? 73.75, সুতরাং 3 কোণের সমষ্টি। তো 3 কোণের মধ্যে দুইটা কোণ পরস্পর সমান, ওই দুইটা কোণ কে কে? 36.86 যোগ
36.86। আমি ডিটেল অংশগুলো দেখাচ্ছি জাস্ট, করার পর যেটা বাবা যোগ অ্যান্সার 106 যোগ 74, 36.86, হ্যাঁ 36.86 যোগ 36.86 যোগ 73.74, যেটা পাবে 147.46 ডিগ্রি। এই তো খেলা জমে গেছে এখানে। কী খেলা জমছে বলো তো? আমি বলছি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত পাইছি 147, এটা কখনো সম্ভব? কখনোই না, কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ছোট্টবেলা থেকে জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 360 ডিগ্রি। কয় বাহুর 4 কোণের যোগফল, এটা চতুর্ভুজের 360 আর ত্রিভুজের 180। হ্যাঁ, এটা কিসের ক্ষেত্রে? ত্রিভুজের ক্ষেত্রে। এখন কাহিনী কোথায়? তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? না, দেখো যা গ্রহণযোগ্য নয়। এটা কি গ্রহণযোগ্য না? তাহলে এই যে বি সমান সমান কত? বি সমান সমান 80, এটা কি গ্রহণযোগ্য না? তাহলে এক্স্যাক্টলি বি এর মান কত বলো? এক্স্যাক্টলি বি এর মান হচ্ছে 60। বি এর ভ্যালু কত? 60। তাহলে এবার কী লিখবা? তোমার অঙ্ক প্রশ্ন চাইছিল কি বলো? প্রশ্ন কী চাইছিল? প্রশ্ন চাইছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্যতা পরিসীমা নির্ণয় করো। পরিসীমা নির্ণয় করতে বলছে। এবার গ্রহণযোগ্য পাইছো, এবার সুতরাং পরিসীমা লাগো। সুতরাং ত্রিভুজ এডিই, সম্ভবত এডিই হবে। এডিই, ত্রিভুজ এডিই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা। আমি আবার রিকেপ করবো অঙ্কটা, কোনো চিন্তার কিছু নেই। ত্রিভুজের পরিসীমা কী পাইছি বলো? ত্রিভুজের পরিসীমা যেটা পাইছি, যে একটা বাহু পাইছি 50, দুইটা বাহু ছিল পরস্পর সমান 50, আরেকটা বাহু পাইলাম কত? আমি এখন কোনটা গ্রহণযোগ্য কত হয়েছে? 60টা গ্রহণযোগ্য হয়েছে। 80টা কি গ্রহণযোগ্য হয়েছে? না, 80টা গ্রহণযোগ্য এখানে হয়নি। এবারে তিনটা যোগ করলে কত পাবো বলো? 160 একক। এটা কি পাইছি আমি? পরিসীমা। দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, কোনো টেনশনের কিছু আছে? ভয়ের কোনো সমস্যা নেই। 160 সেন্টিমিটার, দিস ইজ দ্য অ্যান্সার। এবং আসো আমি অঙ্কটা আবার একবার রিপিট করি। কী বলছিল? আমাকে বলছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্যতা পরিসীমা নির্ণয় করো, অর্থাৎ এই ত্রিভুজের পরিসীমাটা নির্ণয় করো। তো পরিসীমা নির্ণয় করতে আমার দুইটা বাহু দরকার, তিনটা বাহু দরকার, দুইটা বাহু দৈর্ঘ্য জানি, এটা 50 হলে এটা 50, এটা বাহু আমি জানি না, বের করতে হবে। কীভাবে বের করবো? আমি ক্ষয়ের মধ্যে করছিলাম, এটার ক্ষেত্রফল পাইছিলাম 1200। ঠিক আছে, ক্ষয়ের মধ্যে কোথায় করছিলাম? এটা আলাদা করবো, আমি তো একসাথে দেখাইছি। করার পর এতটুকু ভ্যালু পাবা কত? 1200। তারপর কী করলাম? যে আমি তো জানি সমান সমান বাহুর দৈর্ঘ্য এ 50, বি এত। আমি তো বিয়ের ভ্যালুটা আমার দরকার। হ্যাঁ, বিয়ের ভ্যালুটা কী করবা? ওই যে আমি জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √/4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেখান থেকে এটা 1200 ধরছি। পর এটা আমি সমাধান করলাম, করার পর এটা ক্যালকুলেটার দিয়ে করবো, আমি বলে দিছি। ঠিক আছে, ক্যালকুলেটারের ভ্যালুটা কীভাবে এখানে বসাবো ওটা বসে দিছি। অর্থাৎ এই ভ্যালুটি দ্বারা যোগ বিয়োগ করে কীভাবে মাঝখানে পটটা মিলানো যায়, এটা তোমরা পারবা, কোনো সমস্যা নেই এটা। এটা তোমরা পারবা, তবে এটা হচ্ছে প্লাস হবে। সরি, এক্সট্রিমলি সরি। দাঁড়াও, 6400 আর হচ্ছে 2500। আমি দেখতেছি জাস্ট একটু। সরি, এখানে একটা কাহিনী হয়েছে, সেটা হচ্ছে এই ভ্যালুটা এখানে ভুল আসছে। হ্যাঁ, এটা ভ্যালু হচ্ছে 10,000 হবে ক্যালকুলেটারে করলে। এক্সট্রিমলি সরি, এটা হচ্ছে 10,000। লেখো 4 তো ঠিক আছে, 4 × 50 স্কোয়ার। 50 স্কোয়ারের ভ্যালুটা বসাইছি, সাথে হচ্ছে 4 গুণ ছিল, 2,500 বসাই দিছি, কিন্তু এটা হয় না। এটা 10,000 লিখবে তোমরা। হ্যাঁ, কত এটা? 10,000। আমি ফার্স্ট করতে গেছিলাম, সরি ফর দ্যাট। এটা হচ্ছে 10,000। ঠিক আছে, চিন্তা করো অবস্থা কী করলাম আমি ফার্স্ট করতে গিয়ে। তারপরে এই দুইটা যোগ করলে তোমার কত মিলবে? 10,000 মিলবে। 6,400 আর 3600 করলে তোমার, ক্যালকুলেটারে বসাইছি ঠিক, এখান দিয়ে লিখতে ভুল করে লিখছি। আচ্ছা, তো এরপরে তুমি সমাধান করে এখানে বিয়ের ভ্যালু পাইছো 2টা। এখন বিয়ের ভ্যালু কি 2টা হবে? না, এজন্য তো বলছে গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করতে, যে বি আসলে আমি এখন কোনটা নেব। তো সেটা আমি প্রমাণ করতে যাই, দেখলাম যে ত্রিভুজের 3টা কোণ এখানে 180 ডিগ্রি আমার মিলে দেখাইতে হবে, তবে ওই ত্রিভুজটা হবে। তো এবার কী করলাম আমি? তখন আমি বিয়ের মান 60 বসাইছি। এরপরে বললাম যে বসাইছি কত? 60 বসানোর পরে আমি ওই দুইটা ক্ষেত্র দেওয়া থাকলে, বাহু দেওয়া থাকলে, এই দুইটা বাহু নিচে এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ নিচে নিয়ে একটা ক্ষেত্রফল পাইছি, এবং এই ক্ষেত্রফলের ভ্যালু তো 1200 আমি আগে থেকেই জানি। তো এখান থেকে করে আমি কোণের ভ্যালু বের করছি, তোমরা পারো ত্রিকোণমিতির ম্যাথ। তারপরে এখানে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি পেয়ে গেলাম। তারপরে হচ্ছে বিয়ের 80 বসাইছি, আসার পরে আমি দেখাচ্ছি যে 73 এত এবং 34.86 আসে, এবং দুইটা বাহু সমান হচ্ছে, দুইটাই হবে 36.86 করে। এরপরে আরেকটা হবে 73 করার পরে 147.46 পাইছি, যা গ্রহণযোগ্য না, কারণ 180 ডিগ্রি হতে হবে। সো এবার আমার ক্ষেত্রফল পাইছি ভ্যালু দুইটা, একটা 60, একটা 80, যার মধ্যে 60টা গ্রহণযোগ্য, 80টা গ্রহণযোগ্য না। তো আমি এবার 80টা দিয়ে পরিসীমাটা দেখা দিছি। এটা হচ্ছে মেইন কথা।
আশা করি তোমরা বুঝছো। এবার আসো পরের অঙ্কটা কী বলছে, একটি সামান্তরিকের বাহু দৈর্ঘ্য এত এবং ক্ষেত্রফল কর্ণ এত হলে এই একটা টাইপের অঙ্ক আছে, তারপর একটা জমির অঙ্ক আছে, তারপর হচ্ছে একটা বাগানের অঙ্ক এবং ট্রাপিজিয়ামের বেশ কিছু অঙ্ক আছে এবং একটা সৃজনশীলও আছে। তো যেহেতু আজকে আমাদের ক্লাসটা 1 ঘন্টা হয়ে গেছে, আমি আর এটাকে আগাবো না। আমার ক্লাসের করানো ম্যাথগুলো তোমরা আরেকবার করবা, আর আমি আর চেষ্টা করবো আর একটা ক্লাসের মধ্যেই তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সকলকে কিংডম অফ বেসিক ইউটিউব চ্যানেলের সাথে এতক্ষণ যাবত থাকার জন্য। ঠিক আছে, তোমরা ম্যাথগুলো নিজে নিজে প্র্যাকটিস করবা, আর আগামী একটা ক্লাসের মাধ্যমে আমি ইনশাল্লাহ তোমার এই ইয়েটা সলভ করে দেবো। পরিমিতি 16.2, দেন 16.3 আর 4টা ইনশাল্লাহ ইচ্ছা আছে রোজার আগে শেষ করে দেওয়ার। দেন তোমাদের গ বিভাগ শেষ ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবা। আসসালামু আলাইকুম।